আজকে আমাদের সামনে আলোচনায় আছেন লেখক, গবেষক শামসুল আলম চঞ্চল। দর্শক ও শ্রোতা বন্ধুরা, আপনাদের স্বাগত জানিয়ে আমি শুরু করছি। এখন তুমি সিন্ধু সভ্যতার উপরে যে আলোচনাটা করতে চাচ্ছিলে, তারপরে তুমি কিছু বলো। আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে হোক যে সিন্ধু সভ্যতায় রাষ্ট্র শাসনে, সমাজ শাসনে গণতান্ত্রিকতা কি ধরনের ছিল বা ছিল কিনা। তোমার তো অনেক পড়াশোনা আছে, তুমি প্রচুর আর্কিওলজিক্যাল ফাইন্ডিংসের উপর প্রচুর তোমার মানে খবর তুমি রাখো। বিভিন্ন গবেষণা লব্ধ যে প্রতিবেদনগুলো বের হয়েছে সেগুলো তুমি পড়েছো। অনেক ঋগ্বেদের উপরে তোমার অধ্যয়ন আছে এবং ভারতীয় অন্যান্য সাহিত্য, প্রাচীন ভারতীয় সাহিত্য সম্পর্কে তোমার কিছু ধারণা আছে, ভালোই ধারণা আছে। তো শুরু করো তুমি। আসলে সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রত্নতত্ত্ব নিয়ে আলোচনা করতে হবে, কারণ আমাদের কাছে যে বিষয়টা, জ্ঞানের যে ভাণ্ডার, সেটা প্রত্নতত্ত্বের মাধ্যমেই এসছে। মাটি খুঁড়ে যে সভ্যতা সম্পর্কে, সিন্ধু সভ্যতার বিভিন্ন নগর বসতি সম্পর্কে যা জানা যায়, সেখান থেকেই সিন্ধু সভ্যতা সম্পর্কে আমরা কনক্লুড করতে পারি বা আমাদের যেতে পারি আর কি, তার সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে মন্তব্য করতে পারি। তো সিন্ধু সভ্যতা তো আমরা আগেই বলেছি বিভিন্ন আলোচনাতে যে সিন্ধু সভ্যতা ছিল, তার সৃষ্টি হয়েছিল, সিন্ধু সভ্যতা হলো 4600 বছর আগে। তার উদ্ভব আজ থেকে 4600 বছর আগে, অর্থাৎ 2600 খ্রিস্টপূর্বাব্দে। এবং সিন্ধু সভ্যতার পতন হয় 1900 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ আজকে থেকে প্রায় 2000 বছর আগে বা 1900 বছর আগে। সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব 19 শতকে, খ্রিস্টপূর্ব 19 শতকে পতন ঘটে সিন্ধু সভ্যতার। তো এই সিন্ধু সভ্যতার সম্পর্কে আমরা যারা বিভিন্ন স্কুলে থেকে পড়েছি, তারা আমরা হরপ্পা মহেঞ্জোদারোর নাম জানতাম, কিন্তু এর পরবর্তীকালে কিন্তু অনেক নগর, অনেক শহর আবিষ্কার হয়েছে, অনেক ছোট ছোট বসতিও আবিষ্কার হয়েছে। প্রত্নতাত্ত্বিকরা এগুলো মাটি খুঁড়ে বের করেছেন। তো সেগুলোর মধ্যে 5-6টা প্রধান নগরের নাম বলা যায়। হরপ্পা মহেঞ্জোদারোর বাইরে হলো রাখিগাড়ি, যেটা হলো ভারতের ইয়েতে অবস্থিত, ভারতের প্রদেশ, দিল্লির কাছে যে প্রদেশ আর কি, সেই প্রদেশ হরিয়ানায়। তারপরে গুজরাটে হচ্ছে লোথাল, আর একটা হলো গুজরাটের একটাও খুব ভালো নগর আছে, যেটার নাম হলো ধলাভিরা, তো আছেই ধলাভিরা। তারপরে পাঞ্জাবে আছে, পাঞ্জাবে হলো হরপ্পা, সিন্ধুতে হলো মহেঞ্জোদারো, এবং লাখানজোদারো নামে একটা নগর আবিষ্কার হয়েছে পরবর্তীকালে। পাকিস্তান আর্কিওলজি এটা আবিষ্কার করেছেন পরে, এবং এর উপরে কাজও হয়েছে। অনেক বড় নগর, বেশ বড় নগর। তো এই নগরগুলোর মধ্যে রাখিগাড়ি, হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা, এগুলোর আয়তন, এবং লাখানজোদারো যেটার কথা বললাম, এই নগরগুলোর আয়তন প্রায় কাছাকাছি ধরনের। গানিরিওয়ালাও এটা হলো পাকিস্তানে পড়েছে, পাকিস্তান পাঞ্জাবে। এটার নামটা বলা হয় নাই। গানিরিওয়ালাও খুব বড় নগর, কিন্তু এখানে খুব বেশি আর্কিওলজিক্যাল কাজ হয়নি, প্রত্নতাত্ত্বিক উৎখনন খুব বেশি একটা হয় নাই, কিছু হয়েছে। তো এই নগরগুলো খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই নগরগুলোর আয়তন প্রায় কাছাকাছি ধরনের, যে কারণে সিন্ধু সভ্যতাকে যদি একটা আমরা সাম্রাজ্য ধরি, এত বিস্তৃত ছড়ানো একটা নগর যেহেতু, সভ্যতা যেহেতু, তো তার তো একটা রাজধানী থাকার কথা, কিন্তু কোনো নগরকে প্রধান রাজধানী হিসেবে চিহ্নিত করা যায় না। সেটা মহেঞ্জোদারো হোক বা হরপ্পা হোক, লাখানজোদারো হোক, কোনোটাকেই মনে করা হয় না যে অন্যান্য শহর বা নগর থেকে খুব বড়। পার্থক্যটা খুব বেশি নাই আর কি। এটা একটা দিক। আরেকটা দিক হলো যে প্রত্যেকটা নগরই কিন্তু পরিকল্পিত। যত নগর আছে, বসতি আছে, শুধু নগরগুলো না, সিন্ধু সভ্যতার বসতি যেগুলো আছে, আমাদের গ্রাম বসতিগুলো পরিকল্পিত, সুপরিকল্পিত বলাটা বোধ হয় ভালো হয় আগে থেকে। হ্যাঁ, রাইট, সুপরিকল্পিত বলাটাই ভালো।
এবং প্রত্যেকটা বসতি এবং শহর এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, বোঝা যায় যে এখানে নগরে বা শহরে বসবাস করা সবার জন্য মানে সবার সব জায়গায় প্রবেশাধিকার ছিল। মানে এমন নয় যে এখানে রাজপ্রাসাদ ছিল, বড় মন্দির ছিল, এরকম কিছুই খুঁজে পাওয়া যায় না। বড় কোনো রাজপ্রাসাদ বা মন্দির খুঁজে পাওয়া যায় না সিন্ধু সভ্যতায়, এবং কোথাও পাওয়া যায়নি, কোনো বসতিতেই পাওয়া যায়নি, সেটা হরপ্পা মহেঞ্জোদারো হোক বা লাখানজাদারো, লাখিগড়ি, গানেরিওলা, যেখানেই হোক পাওয়া যায়নি। তো এটা একটা দিক। আরেকটা দিক হলো যে সিন্ধু সভ্যতায় যখন প্রত্যেকটা সিন্ধু সভ্যতার দূরত্ব অর্থাৎ ছড়ানো আর কি, অর্থাৎ কেন্দ্রীভূত না, সব নগরগুলো কাছাকাছি ধরনের বা এক জায়গায় না, মানে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তর, অর্থাৎ সিন্ধু সভ্যতা থেকে যদি আমরা আফগানিস্তানের উত্তর পশ্চিম উত্তর পূর্ব দিক থেকে একেবারেই আমরা ভারতের আজকের ভারতের যদি আপনার দক্ষিণ গুজরাট, হ্যাঁ গুজরাট, মহারাষ্ট্রের কিছু অংশ, গুজরাট, রাজস্থান এগুলোকে আমরা ধরি। তারপরে এদিকে উত্তরে তোমার পাঞ্জাব, হরিয়ানা, হ্যাঁ উত্তরপ্রদেশে কাশ্মীরও কিছু আছে, কাশ্মীর সহ, তো সমস্ত পাকিস্তানের পর এই সব জায়গায় ছড়ানো এটা সিন্ধু সভ্যতার নগরগুলো বিস্তৃত ছড়ানো। এবং মানে আমার কোনো রফিক মুঘলের মতো একজন আর্কিওলজিস্ট, যিনি নামকরা আর্কিওলজিস্ট, তিনি তো বলেছেনই, তিনি একটা ক্যালকুলেশন দিয়েছিলেন যে খুব কাছাকাছি দূরত্বের প্রধান নগরগুলো হরপ্পা, মহেঞ্জোদারো, গানেরিওয়ালা, রাখিগাড়ি আর ধোলাভিরা, এক নগর থেকে আরেক নগর দূরত্ব কাছাকাছি সবগুলোই কাছাকাছি, একটা ইয়ের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে নগর বিন্যাসটা হয়ে আছে যেন, তাই না? হ্যাঁ, তো এইটা একটা দিক। আর আরেকটা দিক হলো যে সিন্ধু সভ্যতায় যেটা একটু আগে বলেছে যে মানে ইয়ে তো পাওয়া যায়নি, কোনো মন্দির পাওয়া যায়নি, রাজপ্রাসাদ পাওয়া যায়নি। আর এছাড়াও কোনো মানে কেনোয়ারের মতো একজন খুব বড় পণ্ডিত, উনি আর্কিওলজিস্ট, উনি বলেছিলেন, ওনার একটা বলা আছে যে অন্যান্য সভ্যতায় দেখা যায় যে মিশর বা মেসোপটেমিয়া বা চীন, ওগুলো সভ্যতা দেখা যায় যে সমস্ত রাস্তাগুলো একটা কেন্দ্রীভূত, প্রত্যেকটা শহরে একটা প্রধান রাস্তা থাকে, এবং প্রধান রাস্তাটা গিয়ে শেষ হলো হয় রাজপ্রাসাদে অথবা কেন্দ্রীয় মন্দিরে, ওখানে গিয়ে শেষ হয়। কিন্তু সিন্ধু সভ্যতায় কিন্তু সেটা কখনো হয়নি, সেটা সমস্ত শহর জুড়ে রাস্তা ছড়ানো, এবং সমস্ত বাড়ি ঘরগুলোকে ভাগ করা আছে সমানভাবে, ব্লকে ভাগ করা আছে। এটা মহেঞ্জোদারোতে সবচেয়ে বেশি স্পষ্ট। এছাড়া অন্যান্য নগরগুলোতেও এই একই বৈশিষ্ট্য মানে ধারণ করছে, প্রধান বৈশিষ্ট্যগুলো ধারণ করছে, যেটা অন্যান্য নগর থেকে এটা অন্যান্য সভ্যতা থেকে একটা বিরাট পার্থক্য এই সিন্ধু সভ্যতার। এটা একটা দিক। আর এছাড়া সাধারণত এখানে যে রাজা বা মানে প্রধান মানে কোনো শাসক ছিল না, এটার শাসক তো অবশ্যই ছিল, কিন্তু প্রধান কোনো খুব মানে শক্তিশালী কোনো শাসক ছিল না, কেন্দ্রীভূত কোনো শাসক ছিল না, ব্যক্তি শাসক ছিল না। এইটার ব্যাপারে প্রত্নতাত্ত্বিকরা একমত, এবং তার পক্ষে অনেকগুলো প্রমাণ আছে। সেটা হলো সাধারণত অন্যান্য সভ্যতা দেখা যাচ্ছে যে তাদের কবরগুলো খুবই সমৃদ্ধ, মানে প্রচুর ধন সম্পদে পূর্ণ থাকে, অথবা তাদের কোনো বড় কাঠামো তৈরি করে, যেটা মিশরে ফারাওদের, যে মিশরের সবচেয়ে বেশি ক্ষমতাশালী রাজা যেটা ছিল ফারাও, তাদের যে বিরাট ইয়েতে করা হয়েছে, পিরামিড করা হয়েছে, অথবা সমাধিগৃহ করা হয়েছে, অথবা মেসোপটেমিয়াও তাই দেখা গেছে, চীনও তাই দেখা গেছে। সবাইকে বোঝা যায় যে শাসক কারা, রাজা কারা, এটা বোঝা যায়। সিন্ধু সভ্যতায় শাসক বা রাজাকে চিহ্নিত করা যায়নি তার কবর থেকে, মানে কবর অথবা শহরের কোনো নগরের কোনো বাড়িতে বাসস্থান থেকেও চিহ্নিত করা যায় না যে এটা রাজার বাসস্থান। এটা খুব তাৎপর্যপূর্ণ একটা বৈশিষ্ট্য। তো এছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য আছে যেটা এটা ছাড়াও আর কি, যে এটা হলো সমাধিগৃহের কথা বললাম, আর বাসস্থানের কথা বললাম রাজার। আর এটা ছিল আর নগরের যে ড্রেন ব্যবস্থা, মানে নগরের যে মানে বর্জ্য যে মানে নিষ্কাশন ব্যবস্থা, এটা ছিল সর্বসাধারণের জন্য, মানে এবং এত বেশি জল ব্যবহার করা হতো। মহেঞ্জোদারোতে দেখা গেছে যে সমস্ত নিচু নগর, যেখানে দুটো ভাগে ভাগ করা, একটা হলো উঁচু নগরের একটা উঁচু অংশ, আর একটা হলো নিচু অংশ, যেখানে সমস্ত সমস্ত নগরব্যাপী কূপ ছিল, কূপ। এই প্রায় মাইকেল জেনসেন নামে একজন আর্কিওলজিস্ট, যিনি এর উপর কাজ করেছেন, উনি বলছেন যে 700-র মতো কূপ থাকার কথা, 700-রও বেশি মহেঞ্জোদারোতে, শুধু মহেঞ্জোদারোতে। এবং বোঝা যায় যে কি বিপুল পরিমাণ জল ব্যবহার করা হতো এই মানে সিন্ধু সভ্যতায়। অন্যান্য নগরগুলোতেও কূপ পাওয়া গেছে,
প্রচুর কূপ পাওয়া গেছে। তাতে বোঝা যায় যে সিন্ধু সভ্যতা পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হতো এবং সর্বসাধারণের ব্যবহারের জন্য এসব কূপ ছিল এবং সাধারণ মানুষজন ব্যবহার করতো। এমন নয় যে এটা খুব সীমিত কিছু। আর আরেকটা এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলা দরকার যে এই কূপ অর্থাৎ মাটিতে খাড়াভাবে মানে খনন করে যে জল তোলার পদ্ধতি, এটা পৃথিবীর কোনো সভ্যতায় পাওয়া যায়নি। হরপ্পা মহেঞ্জোদারো অর্থাৎ সিন্ধু সভ্যতার আগে কোথাও পাওয়া যায়নি। এগুলো অনেক পরে পরবর্তীকালে অন্যান্য সভ্যতায় বেরিয়েছে, কিন্তু অনেক পরে, সেটা বহু পরে। তো এই জিনিসটা একটা মানে অতুলনীয় সিন্ধু সভ্যতার ক্ষেত্রে। এমনকি এই সিন্ধু সভ্যতার এই বৈশিষ্ট্য, সিন্ধুতে কাজ করতে গিয়ে কিছু আর্কিওলজিস্ট দেখেছিলেন যে এমনকি গ্রামীণ বসতি তো এই খাড়াভাবে একই পদ্ধতিতে কূপ খাড়াভাবে কূপ করে মানে জল তোলা হতো। তো এই পদ্ধতিটা মানে একটা ইউনিক বলা যায় সিন্ধু সভ্যতার, এবং সাধারণ মানুষের ব্যবহারের জন্য এই কূপগুলো ব্যবহার হতো। তো সব কিছু আমরা নিয়ে ব্যবহার মানে অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো আমরা বিশ্লেষণ করে এইটুকু বলতে পারি যে সিন্ধু সভ্যতা এক ধরনের গণতান্ত্রিক ছিল। অর্থাৎ এখানে কেন্দ্রীভূত অবশ্যই শাসক থাকতে হবে, কারণ এত দূরত্ব ছড়ানো মানে সভ্যতা, যেখানে বৈশিষ্ট্য ছিল অনেকগুলো, যে অনন্য বৈশিষ্ট্য যেগুলো একই অভিন্ন বৈশিষ্ট্য ছিল। যেরকম অভিন্ন বৈশিষ্ট্য প্রধান কয়েকটা দিক, তার মধ্যে হলো এক হলো ওজন, যেটা পাল্লা, যেটা ওজন পাথর যেটা মাপা, সেই একই রকম ওজন ছিল সমস্ত সব জায়গায়, এর কোনো ব্যতিক্রম ছিল না, ব্যতিক্রমহীনভাবে। আরেকটা হলো ইটের মাপের এক ওজন, মানে দূরত্বের মাপ। আরেকটা হলো দূরত্বের মাপ। এই তিনটা। আরেকটা স্ক্রিপ্ট বা লিপি, সিন্ধু সভ্যতার স্ক্রিপ্ট। এই কটা জিনিস হলো সিন্ধু সভ্যতা অভিন্ন ছিল সমস্ত জায়গায়। এটা মানে পৃথিবীর অন্য কোনো সভ্যতা এভাবে পাওয়া যায়নি। এভাবে দেখা গেছে কি যে এমনকি যে মানে ওজন, মেসোপটেমিয়ায় দেখা গেছে এক রাজবংশ যখন মারা গেছে, নতুন রাজবংশ এসছে, তখন নতুন ধরনের ওজন পদ্ধতি চালু হয়েছে, নতুন ধরনের দূরত্ব মাপ চালু হয়েছে। তো এটা সিন্ধু সভ্যতায় এই ধরনের দেখা যায়নি। 700 বছর সিন্ধু সভ্যতার মানে সময়সীমা। এই 700 বছরের মধ্যে মানে কমপক্ষে, হ্যাঁ কমপক্ষে 700 বছর, সেই 700 বছরের মধ্যে একই রকম এই ওজন, দূরত্বের মাপ, স্ক্রিপ্ট বা লিপি, এগুলো দেখা গেছে। এগুলো হলো সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য। তো এই জিনিসগুলো থেকে আমরা মনে করি যে সিন্ধু সভ্যতায় এক ধরনের গণতান্ত্রিকতা ছিল, অর্থাৎ রাষ্ট্র শাসন ছিল অবশ্যই, না হলে তো আর এই ধরনের মানে সমরূপতা হওয়া সম্ভব না। মানে এত বিশাল অঞ্চল। তখনকার তো পায়ে হাঁটার যুগ, পায়ে হাঁটা অথবা গরু গাড়িতে করে চলার যুগ, তখন ঘোড়া আবিষ্কার হয় নাই। কাজেই সে যুগে এই সমরূপতা কিভাবে সম্ভব? নিশ্চয়ই একটা কেন্দ্রীয় শাসক ছিল, কিন্তু সেটা টোটাল আয়তনটা কি 10 থেকে 12 লক্ষ বর্গ কিলোমিটার? এটা আরো বেশি, এটা আরো বেশি। এখন তাহলে বেশি, হ্যাঁ এখনকার পণ্ডিতরা আরো বেশি বলছেন। তো প্রায় 3000-এর মতো বসতি আবিষ্কার হয়েছে এখন পর্যন্ত। হ্যাঁ, কিন্তু আয়তনটা কত? আয়তনটা 10 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি। না, সেটা তো ওই 12 লক্ষ পর্যন্ত বলা হচ্ছে। একটা অনুমান, মানে নতুন নতুন বসতি আবিষ্কার হচ্ছে, তো ওই কেন্দ্র মানে প্রান্তীয় বসতিগুলোকে বিবেচনা করে এখানে বলে আর কি 12 লক্ষ বর্গ কিলোমিটার এরকম বলে, 12 লক্ষ। তো এই বৈশিষ্ট্যগুলো বিবেচনা করে আমরা মনে করি যে সিন্ধু সভ্যতায় একটা মানে এক ধরনের শাসন ব্যবস্থা ছিল, সেটা হলো গণতান্ত্রিক, এবং রাষ্ট্র শাসনটা ছিল এখানে একেবারেই মানে অর্থাৎ নির্বাচনমূলক রাষ্ট্র শাসন ব্যবস্থা, যেটা প্রজাতান্ত্রিক বা বলা যায়, মানে রিপাবলিক, এক ধরনের রিপাবলিক বলা যায়। রিপাবলিক এবং গণতন্ত্র, ওই দুটোই সেখানে ছিল। আর এটা বোঝা যাচ্ছে, রাইট, এটা তুই মনে করি এটাই বোঝা যাচ্ছে। আরেকটা জিনিস হলো যে আমরা পরবর্তী ভারতবর্ষে যে যেটা পঞ্চায়েতের ব্যবস্থার, যেটা আমরা মানে একটা জিনিস বৈশিষ্ট্য দেখতে পাই, 5 জনে মিলে যে শাসন, গ্রাম শাসনগুলোকে আমরা যেটা দেখেছি, পঞ্চায়েত অর্থাৎ 5 জনে মিলে, এটা সিন্ধু সভ্যতা এসেছিল বলেই আমরা মনে করি। এবং ঋগ্বেদেও এই পঞ্চায়েত, পঞ্চক্ষেতি অনেকবার উল্লেখ আছে। হ্যাঁ, পঞ্চজন, পঞ্চক্ষেতি, হ্যাঁ, এটা অনেকবার, বহুবার উল্লেখ আছে। তো এটা সিন্ধু সভ্যতা এসছে বলে আমরা মনে করি। এবং সিন্ধু সভ্যতা এইভাবে সমস্ত মানে শহরকে কেন্দ্র করে বা নগরকে কেন্দ্র করে, তার চারিপাশে যে মানে বিভিন্ন শহর বা গ্রাম ছিল, তাদেরকে নিয়ে একটা শাসন ব্যবস্থা ছিল। এবং এইভাবে কেন্দ্রীভূত সমস্ত দেশব্যাপী যেমন ছিল, সেটা আবার কেন্দ্রীভূত হয়েছিল। এভাবে সমরূপতা সম্ভব হয়েছিল সমস্ত সিন্ধু সভ্যতায়, এটা আমরা মনে করি। আর এটা হলো একটা হলো রাষ্ট্র শাসন ব্যবস্থার কথা বললাম, আর সমাজে এইভাবেই, সমাজটাও এইভাবে এক ধরনের গড়ে উঠেছিল গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে। এটা দীর্ঘ মানে
এই সিন্ধু সভ্যতা সৃষ্টির হাজার হাজার বছর আগে, মানে তৈরির হাজার হাজার বছর আগে এটা গড়ে উঠেছিল বলে ধারণা করা যায়। এবং এই তারপরেও সিন্ধু সভ্যতার পতনের পরেও এটা কয়েক হাজার বছর ধরে এই ব্যবস্থা কিন্তু গ্রাম জীবনে টিকে ছিল। হ্যাঁ, রাজতান্ত্রিক ছিল, রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল উপরের তলায় রাষ্ট্রে, নিচের দিকে গ্রাম সমাজ পরিচালিত হতো পঞ্চায়েতমূলক শাসন ব্যবস্থা দ্বারা। পঞ্চায়েত হচ্ছে জনগণের স্বশাসন, রাষ্ট্রটা জনগণের স্বশাসন না। ওখানে যাদের গায়ের জোর বেশি থাকতো, অস্ত্র নিয়ে আসতো, সেটা বৈদেশিক শক্তি হোক আর অভ্যন্তরীণ শক্তি হোক, তারা রাজতন্ত্র প্রতিষ্ঠা করতো, রাষ্ট্র প্রতিষ্ঠা করতো, তাদের রাষ্ট্র শাসন চাপিয়ে দিত জনগণের উপরে। কিন্তু ওটা হচ্ছে উপরের তলার শাসন, নিচতলায় জনগণের যে শাসন সেটা কিন্তু প্রজাতন্ত্র, মানে তোমার এক ধরনের প্রজাতান্ত্রিক, মানে প্রজাদের শাসন, সেটা সেটা রাজাদের শাসন না। ওইটা হলো পঞ্চায়েতমূলক ব্যবস্থা। এটা গোটা ভারতবর্ষব্যাপী আমরা দেখতে পাই, বাংলাতেও ছিল, নবাবী আমল পর্যন্ত তার আমরা সাক্ষ্য পাই। নবাবী আমলেও এই পঞ্চায়েতের মানে কি প্রতাপ ছিল সেটা আমরা জানতে পারি। রাষ্ট্র শাসনের বাইরে সমাজের স্বশাসনের ক্ষেত্রে এবং রাষ্ট্রও সেটাকে অনার করতো, সম্মান জানাতো। বহিরাগত রাষ্ট্র, মুঘলদের আমলে এখানে যে নবাবরা ছিল তারা তো বহিরাগত। আমি পড়েছিলাম সেই সময়কার লেখা মধ্যযুগের, সেখানেও মানে ঐতিহাসিক বিবরণ অনুযায়ী জানছি যে নবাবরা পঞ্চায়েতকে কতখানি গুরুত্ব দিত। কারণ পঞ্চায়েতের বিরুদ্ধে যাওয়া মনে হচ্ছে প্রজা বিদ্রোহের মানে সম্মুখীন হওয়া। এখানে তো তখন ওই বহিরাগত সংখ্যা ছিল খুব সামান্য, ওই ঝুঁকি তারা সহজে নিত না। নিজেদের শাসন যদি তোমার চ্যালেঞ্জের সম্মুখীন না হতো তাহলে তারা অনেক কিছু মেনে নিত। পঞ্চায়েতটা এত শক্তিশালী ছিল। সিন্ধু সভ্যতা থেকে ঐতিহ্য ধারণ করেই আসলে সমস্ত ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়েছিল। সিন্ধু সভ্যতার শক্তিটা আমাদের বোঝার চেষ্টা করা দরকার। কি প্রচন্ড একটা সভ্যতা, প্রচন্ড শক্তি। আসলে লক্ষ লক্ষ বর্গ মাইল ব্যাপী শত শত বছর ধরে মানুষের আহারের যোগান দিতে পেরেছিল যে সভ্যতা। বস্ত্রের যোগান, বস্ত্রের মূল ইয়ে তো হতো উৎস হতো তুলা। তুলা তো কৃষিক্ষেত্রে উৎপাদন হতো, তুলার চাষ হতো। তো তাহলে খাদ্য, বস্ত্র, মানুষ সভ্য সমাজের জন্য বেসিক নিড যে দুইটা, এটা সিন্ধু সভ্যতা দিয়েছে। বাসস্থান তো তারও পরিকল্পিত ব্যবস্থা করেছিল। একটা হলো সামাজিক নিরাপত্তাও ছিল, সামাজিক নিরাপত্তা ছিল, ইয়েস। গোটা সভ্যতায় তোমার জবরদস্তির প্রমাণ পাওয়া যাচ্ছে না সেরকম একটা। জবরদস্তি হয়তো ছিল, কিন্তু সেটা অন্য সভ্যতার মতো মানে দৃষ্টিগ্রাহ্য না, চোখে এভাবে পড়ে না। বোঝা যায় যে সিন্ধু সভ্যতা স্বেচ্ছামূলক গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠিত ছিল। এর ধারাবাহিকতা ভারতবর্ষ বহন করছে নানানভাবে, তার ধর্মে, তার সংস্কৃতিতে, তার ঐতিহ্যের বিভিন্ন ক্ষেত্রে। এটা আজ অবধি ভারতবর্ষ নানানভাবে ইয়ে করছে। এই যে কতগুলো জিনিস দেখো, সিন্ধু সভ্যতা আমার নিজের, তোমারও তো মোটামুটি আমরা তো একমত এই ব্যাপারে, যে মৃতদেহ দাহ করা হতো সিন্ধু সভ্যতায়, যে কারণে কবরের পরিমাণ খুব কম পাওয়া যায়, কঙ্কাল কম পাওয়া যায়। অত বিশাল সভ্যতা, তার এটা কম থাকবে কেন? অন্যভাবে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা হতো, তার মানে কবর দেওয়ার পরিবর্তে। এটা ইউনিকনেস না সিন্ধু সভ্যতার? সারা পৃথিবীতে সব জায়গায় কবরস্থ করে মৃত্যুর পরে। এমনকি নিয়ান্ডারথালদের ক্ষেত্রেও দেখা গেছে। এটা তো মানুষ জাতীয় একটা প্রাণী, মানে মানুষের মতো তার হাত পা ছিল, কিন্তু ঠিক মানুষও না। 35-40 হাজার বছর আগে পর্যন্ত তারা পৃথিবীতে ছিল, 35 হাজার বছর আগে বিলুপ্ত হয়েছে, এটা সাধারণভাবে ধরে নেওয়া হয়। ইউরোপে বিলুপ্ত হয়েছিল। তারাও দেখা যাচ্ছে যে তাদের মৃতদেহকে কবরস্থ করে, কবর দেয়। অর্থাৎ এর সঙ্গে পরলোকের একটা ব্যাপারও রয়েছে, পরজীবনের। যা মানুষের মৃত্যুটাই মৃত্যু না, তার আত্মা তখন ঘুরে বেড়ায়, আবার দেহে ফিরে আসতে পারে, শুধু দেহ সংরক্ষণের চিন্তা। সিন্ধু সভ্যতায় সেটাও করেনি। এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে।
কেন কেন এই যে মৃতদেহ পোড়ানোর এই ব্যবস্থা এখানে? তার মানে এখানে ওই ধরনের পরলোক ভাবনা ছিল না, মৃত্যু পরবর্তী আত্মার ধারণা ছিল না, মৃত্যু পরবর্তী জীবনের চিন্তা ছিল না। তখন ওটা আবর্জনা, মরে গেল সব দেহ আবর্জনা, পুড়ে ফেল, ওগুলো পরিবেশ দূষণ যাতে না হয়, এই চিন্তা কি সিন্ধু সভ্যতায় ছিল? বা এই চিন্তা কি, এই চেতনা কি ছিল না সিন্ধু সভ্যতায়? এটা এখনো ভারতবর্ষ ধারণ করছে। এই যে হিন্দুদের মধ্যে যেটা, শুধু হিন্দু না, ভারতীয় সকল ধর্মাবলম্বীর মধ্যে যেটা দেখা যায়, বৌদ্ধদের মধ্যে নমস্কার, সিন্ধু সভ্যতা সভ্যতা পাওয়া যাচ্ছে। সিন্ধু সভ্যতা মহেঞ্জোদারোতে পাওয়া গেছে তার, হ্যাঁ, মহেঞ্জোদারোতে। এবং সম্ভবত এটা তো ওই উত্তর দিকে কোন যেন একটা মানে বসতি, অনেক আগে, 7,000 না 7,500 বছর আগে, সেখানেও সম্ভবত, আমার থেকে এইসব মনে হচ্ছে না, তুমি বলতে পারো, এই ধরনের বহু আগে থেকে পাওয়া যাচ্ছে, অনেক মহেঞ্জোদারো এবং অন্যান্য বসতিতে পাওয়া গেছে। হ্যাঁ, অনেক আগে থেকে। আচ্ছা, এই তারপরে যে সিঁদুর দেওয়া, মেয়েদের কপালে যে সিঁদুর দেওয়া, এটা পাওয়া গেছে এখন থেকে 5,000-এরও বেশি। এটা হলো মেহেরগড়ে পাওয়া গেছে প্রথম। মেহেরগড়, আজকে থেকে 5,000 বছর আগে, 5,000 না 5,500, 5,500 বছর আগে, 5,500 বছর আগে মেহেরগড়ে প্রথম পাওয়া গেছে। এবং এটা ভারতবর্ষ কন্টিনিউ করছে, ভারতবর্ষের সব ধর্ম এটা এখনো পর্যন্ত পালন করছে, যত ধর্ম আছে। আমাদের সিন্ধু সভ্যতাকে, ভারতীয় উপমহাদেশকে বুঝতে গেলে আমাদের সিন্ধু সভ্যতাকে বুঝতে হবে। আরেকটা জিনিস একটু যোগ করি এখানে, সেটা হলো যে, যোগ করি মানে একটু মানে সাপোর্টিং একটু ডকুমেন্ট দিই। সেটা হলো, অনেকেই মনে করেন যে সিন্ধু সভ্যতায় কবর দেওয়া হতো, যেহেতু হরপ্পাতে কবর পাওয়া গেছে। হ্যাঁ, এটা মহেঞ্জোদারোতে কোনো কবর পাওয়া যায়নি। সিন্ধু সভ্যতা বহু শহরে বসতিতে কবর পাওয়া যায়নি, আবার কোনো কোনো যে পাওয়া গেছে কিন্তু শহর থেকে দূরে। তো হরপ্পায় কবর পাওয়া গেছে একেবারেই সাথে। তো এই কবর দেখে মানে কেনওয়ারের মতো একজন খুবই নামকরা আর্কিওলজিস্ট, ওনার বক্তব্য হলো যে এই কবরটা হলো বহিরাগত মানুষজনই এখানে সম্ভবত কবর করতো, কারণ এটা এত বছর ধরে এখানে হরপ্পা বসতি তারা স্থাপন করেছে, বহু বছর, হাজার হাজার বছর ধরে, মানে অর্থাৎ সিন্ধু সভ্যতার তৈরি হওয়ার আগে থেকেই ওখানে হরপ্পান লোকজন বসতি স্থাপন করেছে। কিন্তু তাহলে এত কম সংখ্যক কেন কঙ্কাল? তুলনায় মানে কঙ্কালের সংখ্যা খুবই কম। এটা থেকে ওনার কনক্লুশন হলো যে এখানে বেশিরভাগ মানুষকেই এটা হলো দাহ করা হতো, অথবা অন্যভাবে মানে সমাধিস্থ করা, অন্যভাবে মানে অর্থাৎ মৃতদেহ সৎকার করা হতো। যাই হোক, আমাদের আলোচনাটা এখনকার মতো আমরা সংক্ষিপ্ত রাখি, পরবর্তী সময় আরো আলোচনা করা যাবে।